আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। নোয়াখালীতে বন্যায় চালের উৎপাদন কমবে ৮২,৫৭৯ মেট্রিক টন। ফেনীতে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ৬৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ২৯ দিন পর সাব্বিরের লাশ উত্তোলন। সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান নাজমুল। কুমিল্লায় একই কক্ষ থেকে মা ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নোয়াখালীতে বন্যায় চালের উৎপাদন কমবে ৮২,৫৭৯ মেট্রিক টন। কৃষক গোলাম সারোয়ার আমন চাষের লক্ষ্যে বীজতলা বসেছিলেন বাড়ির পাশের ক্ষেতে। বীজতলায় গজানোর চারা খেতে লাগানোর উপযোগীও হয়ে উঠেছিল। এরই মধ্যে শুরু হয় অতিবৃষ্টি, যা পরবর্তী সময়ে উজান থেকে ধেয়ে আসা পানিতে বন্যায় রূপ নেয়। বন্যার পর কেটে গেছে প্রায় ২ সপ্তাহ। খেতে এখন প্রায় কোমর সমান পানি। ধানের চারা পচে নষ্ট হয়ে গেছে অনেক আগেই। তাই এবার আর আমন চাষ হবে না নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা গ্রামের এই কৃষকের। ক্ষেতের বীজতলা নষ্ট হওয়া খুব মন খারাপ কৃষক গোলাম সারোয়ারের। কারণ এখন বীজতলা বসানোর মতো জায়গাও নেই তার। পানি কমলেই বীজতলা বসিয়ে জমিতে লাগাবেন। তাই সংসার কিভাবে চলবে, পরিবারের খাবারের জোগান কিভাবে হবে, এমন নানা দুশ্চিন্তায় ভর করেছে তার মনে। কৃষক গোলাম সারোয়ারের মতো নোয়াখালীর ৮টি উপজেলার হাজারো কৃষক এমন অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী বন্যার কারণে আউশ ও আমন মৌসুমে নোয়াখালী জেলায় ৮২,৫৭৯ মেট্রিক টন চালের উৎপাদন কম হতে পারে। এর মধ্যে ৭১,৬৮৩ মেট্রিক টন আমন, আরও ১০,৮৮৬ মেট্রিক টন আউশের উৎপাদন কমতে পারে। জমিতে রোপা আমন লাগিয়েছিলেন সুবর্ণচর উপজেলার ১ নম্বর জব্বার ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেকও। আজ বুধবার সকালে কথা হয় এই কৃষকের সঙ্গে। গণমাধ্যমকে তিনি বলেন, ১.৫ একর জমিতে রোপা আমন লাগিয়েছিলেন তিনি। কয়েকদিনের মাথায় শুরু হয় টানা বৃষ্টি। প্রথমে ভেবেছিলেন ১-২ দিন পর বৃষ্টি কমে আসবে, কিন্তু বৃষ্টি কমেনি, বরং বেড়েছে। এতে জমিতে লাগানো সব রোপা আমন ডুবে যায়। প্রায় ৪-৫ দিন ধানের চারাগুলো একেবারে ডুবেছিল পানিতে। পরে পানি কিছুটা কমে আসে। কৃষক আব্দুল মালেক জানান, তার ৫০% জমির ফসল পুরোপুরি পচে গেছে। আরও বাকি ১ একরের ফসল আংশিক ক্ষতি হয়েছিল। সেগুলোর মধ্য থেকে কিছু ধান গাছের গোড়া থেকে চারা নিয়ে পচে যাওয়া চারার স্থানে লাগিয়েছেন। এতে ওই ১ একরের অবস্থা মোটামুটি ভালো। অনেক জায়গা খোঁজ করেছেন, কোথাও আমনের চারা পাননি। পেলে আরেকবার লাগাতেন। এরপরও তার কিছু জমির ফসল রক্ষা পেয়েছে। কিন্তু এলাকার বেশিরভাগ কৃষকের ক্ষেতের ফসলই নষ্ট হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। ফেনীতে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ৬৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা। ফেনীর মহিপাল এলাকায় গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিবর্ষণে কলেজ ছাত্র মাহবুবুল হাসানের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬৬২ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। ফেনী সদর মডেল থানায় গতকাল বুধবার মামলাটি করেছে নিহত ব্যক্তির ভাই মাহমুদুল হাসান। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ফেনী ৩ আসনের সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, সোনাগাজী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ ১৬২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী মাহমুদুল হাসান উল্লেখ করেন, গত ৪ আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল উড়াল সেতুর নিচে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচিতে তার ভাই মাহবুবুল হাসান অংশ নেন। ওই দিন বেলা ১:৩০টার দিকে মহিপাল উড়াল সেতুর এলাকায় প্রধান আসামির ইন্ধনে অন্য আসামিরা ছাত্র জনতার উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। সেখানে মাহবুবুল হাসান গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে তাকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর তিনি মারা যান। মামলার বাদী মাহমুদুল হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে তার ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তিনি ন্যায় বিচারের স্বার্থে মামলা করেছেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের সত্যতা নিশ্চিত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২৯ দিন পর সাব্বিরের লাশ উত্তোলন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী মোহাম্মদ সাব্বিরের লাশ দাফনের ২৯ দিন পর উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তার লাশ কবর থেকে তোলা হয়। সকালে লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণে লক্ষ্মীপুর রামগতি সড়কের পাশে অবস্থিত মনির উদ্দিন পাটোয়ারি জামে মসজিদ কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। নিহত সাব্বির সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের ছেলে। সে দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক মোবারক হোসেনের উপস্থিতিতে কবর থেকে সাব্বিরের লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় শোকে বাকরুদ্ধ তার বাবা আমির হোসেন, তার মা মায়া বেগম সহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। শিক্ষার্থী সাব্বির নিহতের ঘটনায় তার বাবা আমির হোসেন বাদী হয়ে জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপুকে এখন প্রধান আসামি করে ৯১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আবু নোমান কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক মোবারক হোসেন জানান, আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে লাশটি উত্তোলন করা হয়। ময়নাতদন্তের পর ফের লাশটি দাফন করা হবে। সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান নাজমুল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়, সেটিও পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবল ধোলায় তেতো স্বাদ দিয়ে। দারুণ এই অর্জনের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্রিকেটে বইছে খুশির জোয়ার। গত রাতে বাংলাদেশ দল ২ ভাগে ভাগ হয়ে দেশে ফেরার পর আনন্দের মাত্রা আরও বেড়েছে। কিন্তু পাকিস্তানের ১৬ জন ক্রিকেটার গেলেও কাল রাতে হজরত শাহজালাল বিমানবন্দরে নেমেছেন ১৫ জন। একজন দলের একাংশের সঙ্গে করাচি থেকে দুবাই পর্যন্ত যাওয়ার পর ধরেছেন লন্ডনগামী ফ্লাইট। এতক্ষণে তার ইংল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা। সেখানে তিনি সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন। কার কথা বলা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সাকিব আল হাসান, যাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাক কর্মী হত্যা মামলার আসামি করা হয়েছে। সেই মামলায় খড়গ নিয়ে সাকিব পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টই খেলেছেন। তার খেলা না খেলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও সতীর্থদের তিনি পাশেই পেয়েছেন। মুশফিকুর রহিম, মমিনুল হক, শরীফুল ইসলাম থেকে শুরু করে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক, রুবেল হোসেনরা সাকিবকে নিরপরাধ ও নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। কাল টেস্ট সিরিজ জয়ের ট্রফি নিয়ে দেশে ফেরার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকেও সাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ক্রিকেটারদের সবাই সাকিবের পাশে আছেন বলে জানিয়েছেন। সুযোগ পেলেই প্রধান উপদেষ্টার কাছে এটি তোলারও কথা। বিমানবন্দরে সাংবাদিকদের নাজমুল বলেছেন, সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন, তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য চিন্তা ভাবনা করে থাকেন। যখন দেখা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলবো প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। কুমিল্লায় একই কক্ষ থেকে মা ছেলে সহ ৩ জনের লাশ উদ্ধার। কুমিল্লার হোমনায় বাড়ির একটি কক্ষ থেকে একই পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে বড় ঘাগুটিয়া গ্রামের শাহপরানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ৩ জন হলেন শাহপরানের স্ত্রী মাহমুদা বেগম ও ছেলে সাহাবউদ্দিন ও শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন। তিনি জানান, বড় ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহপরান রাজধানী ঢাকায় চাকরি করেন। গতকাল রাতে তার স্ত্রী, ছেলে ও মামাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়েছিলেন। রাতে কোন এক সময় তাদের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। একে একে ৩ জনকে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়। পরে মরদেহগুলো খাটের উপর ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রতিবেশীরা বলেন, আজ বৃহস্পতিবার সকালে একই কক্ষে ৩ জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। তাদের সবার মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বলতে পারছেন না কেউ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।